নমস্কার। আজকে আমরা মৌর্য পরবর্তী যুগ নিয়ে আলোচনা করব। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে। আমরা ইতিহাসে যে সিরিজটা শুরু করেছিলাম তারই একটি গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এটাকেও আমরা কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে এটাকে কমপ্লিট করব। তো চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন বলা হয়েছে, মৌর্য সাম্রাজ্যের পতনের পর মগধে কোন রাজবংশ প্রতিষ্ঠা হয়? মৌর্য সাম্রাজ্য যখন ধ্বংস হয়ে গেল, বৃহদ্রথ ছিল এর শেষ রাজা। তারপর নতুন যে সাম্রাজ্য গড়ে ওঠে সেই মগধে, সেটার নাম হলো শুঙ্গ বংশ। সেটার নাম হচ্ছে শুঙ্গ বংশ। তারপর শুঙ্গ বংশ কে প্রতিষ্ঠা করেছিল? শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? পুষ্যমিত্র শুঙ্গ। কে ছিলেন? পুষ্যমিত্র শুঙ্গ। পরবর্তী প্রশ্ন, পুষ্যমিত্র শুঙ্গ কোন মৌর্য সম্রাটকে হত্যা করে মগধের সিংহাসনে বসেছিলেন? তো যিনি শেষ রাজা ছিলেন, অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের যে শেষ রাজা ছিল, কী নাম ছিল তার? বৃহদ্রথ। এই বৃহদ্রথকে হত্যা করেই তিনি তার নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের রাজাকে হত্যা করলো, নিয়ে মৌর্য সাম্রাজ্য শেষ করলো এবং নিজের সাম্রাজ্য অর্থাৎ শুঙ্গ বংশ তিনি প্রতিষ্ঠা করলেন। ঠিক আছে, তো বৃহদ্রথ হলো আমাদের অ্যান্সার। তারপর বিখ্যাত সংস্কৃত ব্যাকরণবিদ পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? তো কার সমসাময়িক ছিলেন? এই পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক ছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, মহর্ষি পতঞ্জলি রচিত বিখ্যাত গ্রন্থটির নাম কি ছিল? বিখ্যাত গ্রন্থটির নাম ছিল মহাভাষ্য। এই মহাভাষ্য কি ছিল? তোমরা জানো এই পাণিনি একজন বিখ্যাত ব্যাকরণবিদ, তারই একটা লেখা বইয়ের নাম হচ্ছে কি? অষ্টাধ্যায়ী। এই অষ্টাধ্যায়ীর উপরে তিনি একটি টিপ্পনী লেখা করেছিলেন, অর্থাৎ টিকা লিখেছিলেন। টিকা লেখা মানে তার বইটার উপরে তিনি একটা কী বলবো, আজকালকার দিনে যে রিভিউ দেয় না, বিভিন্ন কোনো একটা ভিডিওর উপরে তার রিভিউ দেয়, সেরকম টাইপেরই আর কি বলতে পারো। যে এটাই হচ্ছে মহাভাষ্য। এই মহাভাষ্যটা কে রচনা করেছিল? পতঞ্জলি। পরবর্তী প্রশ্ন, কালিদাস রচিত বিখ্যাত নাটক মালবিকাগ্নিমিত্রম এর নায়ক অগ্নিমিত্রম কোন রাজবংশের শাসক ছিলেন? তো তিনি ছিলেন শুঙ্গ বংশের শাসক। ঠিক আছে, আর তিনি মনে রেখো যে তিনি পুষ্যমিত্র শুঙ্গের পুত্র ছিলেন। পরবর্তী প্রশ্ন, শুঙ্গ বংশের পর মগধে কোন রাজবংশ বিস্তার করে? শুঙ্গ বংশের পর এসেছিল কর্ণ বংশ, মনে রেখো এটা। ঠিক আছে, স্বাভাবিকভাবেই পরবর্তী প্রশ্ন যেটা হবে সেটা হচ্ছে কর্ণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কর্ণ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বাসুদেব। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রেখো। এটা মনে রেখো যে শুঙ্গ বংশের যে শেষ রাজা ছিল না, কি নাম? দেবভূতি। ওই দেবভূতিকে হত্যা করে এই যে বাসুদেব কর্ণ বংশ প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম শুঙ্গ বংশের প্রথম রাজা ছিল পুষ্যমিত্র শুঙ্গ, শেষ রাজা ছিল দেবভূতি, এবং কর্ণ বংশের প্রতিষ্ঠাতা বা প্রথম রাজা ছিল কে? বাসুদেব। ঠিক আছে, চলো, দক্ষিণ ভারতের সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুখ। ঠিক আছে, সাতবাহনদের রাজধানী কোথায় ছিল? সাতবাহনদের রাজধানী ছিল প্রতিষ্ঠান বা পৈঠান, মনে থাকবে। তারপর প্রতিষ্ঠান বা পৈঠান মহারাষ্ট্রে গোদাবরী নদীর তীরে অবস্থিত, যেটা বলছে সাতবাহন রাজবংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? সাতবাহন রাজবংশের শ্রেষ্ঠ শাসক কী ছিলেন? দেখো, শিমুখ তো ছিল প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ শাসক কে ছিল? গৌতমী পুত্র সাতকর্ণী। নামটা হয়তো সবাই তোমরা একবার শুনেছ। ঐতিহাসিক নাসিক প্রশস্তি থেকে কোন সাতবাহন রাজার কীর্তি জানা যায়? বলো তো। কীর্তি জানা যায় গৌতমী পুত্র সাতকর্ণীর কীর্তি জানতে পারি নাসিক প্রশস্তি থেকে। ঠিক আছে, তারপর নাসিক প্রশস্তি কে রচনা করেছিলেন? নাসিক প্রশস্তি রচনা করেছিলেন, বলো, গৌতমী বলশ্রী। এই গৌতমী বলশ্রী কে ছিল? ওই গৌতমী পুত্র সাতকর্ণীর মাতা ছিল। তারপর পরবর্তী প্রশ্ন, সাতবাহন রাজার
রাজারা মুদ্রা হিসেবে মূলত কোন ধাতুর ব্যবহার সবচেয়ে বেশি করতেন? তো ওরা সব থেকে বেশি সীসার মুদ্রা ব্যবহার করতেন। ঠিক আছে। সাতবাহন সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? সাতবাহন সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল, বলো, প্রাকৃত। ঠিক আছে। আর এটা কোন লিপি মানে কোন স্ক্রিপ্ট ব্যবহার করা হতো? বলবে ব্রাহ্মী। ঠিক আছে। তারপর বিখ্যাত প্রকৃত কাব্যগ্রন্থ প্রাকৃত কাব্যগ্রন্থ গাথা সপ্তশতী কে রচনা করেছিলেন? তো এটা রচনা করেছিলেন হাল, সাতবাহন রাজা হাল। ঠিক আছে। ব্রাহ্মণ এবং বৌদ্ধ সন্ন্যাসীদের ভূমিদান করার প্রথা সর্বপ্রথম ভারতে কোন রাজবংশ শুরু করেছিলেন? ব্রাহ্মণদেরকে বা বৌদ্ধ সন্ন্যাসীদেরকে ভূমিদান করার যে প্রথা, সেটা শুরু করেছিলেন সাতবাহনেরা। ঠিক আছে। ভারতের ইতিহাসে সর্বপ্রথম কারা স্বর্ণমুদ্রা প্রচলন করেছিলেন? তো মনে রাখবে, ইন্দো গ্রিকেরা সর্বপ্রথম, এই ব্যাকট্রিয়ান গ্রিক যাদের বলা হয়, তারা প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন। তারপর মনে রাখবে কি, সর্বাপেক্ষা বিখ্যাত ইন্দো গ্রিক শাসক কে ছিলেন? মিনান্দার। ঠিক আছে। মিলিন্দ। ঠিক আছে। হ্যাঁ, নাগসেন। ঠিকই। বৌদ্ধ বিখ্যাত বৌদ্ধ গ্রন্থ মিলিন্দ পানহ কি নিয়ে রচিত? এই মিলিন্দ পানহ কি না, রাজা মিলিন্দার এবং বৌদ্ধ সন্ন্যাসী নাগসেনের মধ্যে একটি ধর্মীয় কথোপকথন ছিল এই মিলিন্দ পানহ। বলি জিনিসটা কি, একটা বই আছে, সেই বইয়ে কি লেখা আছে না, সেই বইয়ে একটা কথোপকথন লেখা আছে। অর্থাৎ রাজা মিনেন্দার কিছু প্রশ্ন করছে এবং বৌদ্ধ সন্ন্যাসী নাগসেন সেই প্রশ্নের উত্তর দিচ্ছে। তো তাদের যে এই কথোপকথন, অর্থাৎ কোশ্চেন অ্যান্সার, এই কোশ্চেন অ্যান্সারটাকে একটা বই আকারে গেঁথে রাখা হয়েছে। সেই বইটাকেই বলা হয়, সেই বইটারই নাম হলো কি, মিলিন্দ পানহ। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, রাজা মিনেন্দার কে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন কে? তো আমরা আগেই জানলাম, নাগসেন। ভারতের শক রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে ছিলেন? তো শক রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন রুদ্রদমন। ঠিক আছে। গুজরাটের গিরনারে অবস্থিত বিখ্যাত সুদর্শন হ্রদ কোন শক রাজা সংস্কার করেছিলেন? দেখুন, প্রতিষ্ঠা করেছিলেন অন্যজন, সংস্কার করা হচ্ছে সেটাকে রিপেয়ার করা। তো সেটাকে কে রিপেয়ার করেছিল? মনে রাখবে, রুদ্রদমন। তোমরা আমাকে এটা বলবে যে এই সুদর্শন হ্রদকে প্রতিষ্ঠা করেছিল। এর আগের ভিডিওতে যত সময়, এর আগের ভিডিও কিংবা তার আগের ভিডিওতে এটা বলা আছে। ঠিক আছে। ভারতের প্রথম খাঁটি সংস্কৃত ভাষায় রচিত শিলালিপি কোনটি? ঠিক আছে। শিলালিপি হলো প্রাচীন, বলছে ভারতের প্রথম খাঁটি সংস্কৃত ভাষায় রচিত শিলালিপি হলো জুনাগড় শিলালিপি। ঠিক আছে। জুনাগড় শিলালিপি। জুনাগড় শিলালিপিটা কার ছিল, অর্থাৎ জুনাগড় শিলালিপি থেকে কার রাজত্বকাল সম্পর্কে জানা যায়? তো মনে রাখবে, জুনাগড় শিলালিপি থেকে আমরা শক রাজা রুদ্রদমনের শাসনকাল সম্পর্কে জানতে পারি। পরবর্তী প্রশ্ন, খ্রিস্টান ধর্মপ্রচারক সেন্ট থমাস কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? তো গন্ডোফার্নিস, পার্থিয়ান রাজা গন্ডোফার্নিসের সময়কালে ভারতে এসেছিলেন। তারপর কুষাণ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুজুল কথফিসিস বা প্রথম কথফিসিস। তারপর ভারতের প্রথম ব্যাপকভাবে স্বর্ণমুদ্রা প্রচলন করেন কুষাণ শাসক, কোন কুষাণ শাসক করেছিলেন আর কি? তো মনে রেখো, ভীম কথফিসিস। ইনি ব্যাপকভাবে প্রচলন করেছিলেন। যদি বলা হয় যে সবার প্রথম সোনার মুদ্রা প্রচলন কে করেছিল, তাহলে ইন্দো গ্রিক হবে। ঠিক আছে, ব্যাকট্রিয়ান গ্রিক। যদি বলা হয় যে সব থেকে বেশি মানে প্রচুর পরিমাণে সেটাকে প্রচলন করেছিল কারা, তো ভীম কথফিসিস বা কুষাণ যুগের শাসকেরা। ঠিক আছে। তারপর কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? কুষাণদের সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে কনিষ্ক। ঠিক আছে। সম্রাট কনিষ্ক কত খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেছিলেন? 78 AD। মনে রাখবে,
আর সেই দিন থেকে আমরা শকাব্দ পালন করে থাকি। এই শকাব্দ এরা কে প্রচলন করেছিলেন? কনিষ্ক করেছিলেন। কোন দিন থেকে এটা শুরু হয়েছিল? 78 AD, অর্থাৎ খ্রিস্ট জন্মের 78 বছর পর থেকে শুরু হয় শকাব্দ। ঠিক আছে, অর্থাৎ তোমাকে যদি কেউ খ্রিস্টাব্দ বলে দিয়ে শকাব্দ বের করতে বলে, তাহলে তুমি কি করবে? খ্রিস্টাব্দ থেকে 78 বাদ দিলেই তোমার শকাব্দ পেয়ে যাব। পরবর্তী, ভারত সরকার বর্তমান জাতীয় ক্যালেন্ডার হিসেবে কোনটি ব্যবহার করে থাকেন? শকাব্দ ব্যবহার করে থাকেন। ঠিক আছে, ভারতীয়দের জাতীয় ন্যাশনাল ক্যালেন্ডার হচ্ছে শকাব্দ। ঠিক আছে, কনিষ্কের প্রথম রাজধানী কোথায় ছিল? পুরুষপুর বা পেশোয়ার। ঠিক আছে, কনিষ্কের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? কনিষ্কের দ্বিতীয় রাজধানী ছিল মথুরা। পরবর্তী প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সংহিতি কার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল? কনিষ্কের আমলে, আমরা বহুবার দেখেছি। ঠিক আছে, 78 AD-তেই হয়েছিল ওটা। চতুর্থ বৌদ্ধ সংহিতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কাশ্মীর বা কুণ্ডলবনে হয়েছিল। ঠিক আছে, চতুর্থ বৌদ্ধ সংহিতির সভাপতি কে ছিলেন? বসুমিত্র, এবং তার সাথে মনে রেখো অশ্বঘোষও সহসভাপতি ছিলেন। তারপর কনিষ্ক বৌদ্ধ ধর্ম কোন শাখার পৃষ্ঠপোষক ছিলেন? মানে কনিষ্ক নিজে কোন শাখার পৃষ্ঠপোষক ছিলেন? তো তারা মহাযানের পৃষ্ঠপোষক ছিলেন। ঠিক আছে, মহাযানের পৃষ্ঠপোষক ছিলেন। বিখ্যাত গ্রন্থ বুদ্ধচরিত কে রচনা করেছিলেন? অশ্বঘোষ রচনা করেছিলেন। তিনি কনিষ্কের রাজসভায় ছিলেন, সভাকবি ছিলেন। কনিষ্কের সভাকবি ওই অশ্বঘোষ ছিলেন। বুদ্ধচরিত গ্রন্থটি কোন ভাষায় রচিত? বুদ্ধচরিত আমরা আগের ভিডিওতেই দেখেছিলাম, সংস্কৃত ভাষায় রচিত। তারপর প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসক চরক কার রাজ চিকিৎসক ছিলেন? চরক কনিষ্কের রাজ চিকিৎসক ছিলেন। পরবর্তী প্রশ্ন, চরক সংহিতা গ্রন্থটি মূলত কোন বিষয়ের উপরে রচিত? তো চিকিৎসা বা আয়ুর্বেদের উপরে রচিত চরক সংহিতা। তারপর কাকে প্রাচীন ভারতের শল্য চিকিৎসার জনক বলা হয়? তো মনে রাখবে, সুশ্রুতকে শল্য চিকিৎসার জনক বলা হয়ে থাকে। ঠিক আছে, কাকে ভারতের আইনস্টাইন বলা হয়ে থাকে? নাগার্জুনকে ভারতের আইনস্টাইন বলা হয়ে থাকে। নাগার্জুন রচিত বিখ্যাত দার্শনিক গ্রন্থটির নাম কি? মাধ্যমিক সূত্র। ঠিক আছে, তারপর দেখো এখানে লেখা রয়েছে মাধ্যমিক সূত্র, যেখানে আপেক্ষিকতাবাদ বা থিওরি অফ রিলেটিভিটির সম্পর্কে ধারণা পাওয়া যায়। গান্ধার শিল্পরীতি কোন যুগে সর্বাধিক বিকাশ লাভ করেছিল? কুষাণ যুগে। ঠিক আছে, তারপর গান্ধার শিল্পরীতিতে মূলত কোন দুটি শিল্পের সংমিশ্রণ ঘটেছিল? তোমরা রাখবে ভারতীয় এবং গ্রিক সাম্রাজ্যের একটা সংমিশ্রণ ঘটেছিল। মথুরা শিল্পরীতিতে কোন রাজাদের পৃষ্ঠপোষকতায় বিকশিত হয়? মথুরা শিল্পরীতিটা কোন রাজার পৃষ্ঠপোষকতায় বিকশিত হয়? ওই কুষাণদের। ঠিক আছে, গান্ধার, মথুরা এগুলো সব কুষাণদের। কুষাণরা মূলত কোথাকার যাযাবর উপজাতি ছিলেন? তোমরা দেখবে মধ্য এশিয়া বা চীনের ইউচি জাতির উপজাতি ছিল এরা। ঠিক আছে, প্রাচীনকালে বিখ্যাত বাণিজ্য পথ সিল্ক রুট কে ভারতীয়দের জন্য উন্মুক্ত করেছিলেন? হ্যাঁ, ভারতীয়দের জন্য উন্মুক্ত করেছিলেন সিল্ক রুটকে বা রেশম পথ কনিষ্ক ভারতীয়দের জন্য উন্মুক্ত করেছিলেন। তারপর ভারতের ইতিহাসে দ্বিতীয় অশোক কাকে বলা হয়? কনিষ্ককে বলা হয়। সঙ্গম যুগ বলতে প্রাচীন ভারতের কোন অঞ্চলের ইতিহাসকে বোঝায়? দক্ষিণ ভারতের, মূলত তামিলনাড়ু অঞ্চলের ইতিহাসকে বোঝায় সঙ্গম যুগ। সঙ্গম যুগে চোল রাজবংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? চোলদের শ্রেষ্ঠ শাসক ছিলেন কারিকল। ঠিক আছে, একটু ভুল আছে, কারিকল নয় এটা। চোলদের হচ্ছে রাজেন্দ্র চোল। ঠিক আছে, চোলদের সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে কে? রাজেন্দ্র চোল। চলো পরের প্রশ্ন, সঙ্গম যুগে চোল রাজাদের রাজকীয় প্রতীকী কী ছিল? বাঘ। ঠিক আছে, সঙ্গম যুগে চের রাজাদের জাতীয় প্রতীকী ছিল ধনুক। চোলদের হচ্ছে বাঘ, চেরদের হচ্ছে ধনুক।
সঙ্গম যুগে পাণ্ড্যদের রাজাদের রাজকীয় প্রতীক কী ছিল? মাছ, ফিশ, পাণ্ড্যদের মাছ। তারপর পাণ্ড্য রাজাদের রাজধানী কোথায় ছিল, যেখানে 3টি বিখ্যাত সঙ্গম তামিল কবিদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? দেখো তাহলে এখানে এইটা একটা এমটিএস এর কোশ্চেন। হ্যাঁ, এটা একটা এমটিএস এর কোশ্চেন। সঙ্গম বলতে কি বোঝানো হয়? সঙ্গম হচ্ছে তামিল কবিদের সম্মেলন। সঙ্গম হচ্ছে তামিল কবিদের সম্মেলন, এটা একটা কোশ্চেন। ঠিক আছে, তো পাণ্ড্য রাজাদের রাজধানী কোথায় ছিল যেখানে 3টি বিখ্যাত সঙ্গম অনুষ্ঠিত হয়েছিল? সেই জায়গাটার নাম জানতে চাওয়া হয়েছে, সেটা হচ্ছে মাদুরাই। ঠিক আছে, তারপর বিখ্যাত তামিল মহাকাব্য শিলাপ্পাদিকারাম কে রচনা করেন? ইলঙ্গা আদিগাল, খুব ইম্পর্ট্যান্ট। ইলঙ্গা আদিগাল সেন্ট্রালের এক্সামগুলোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এটা বহুবার এসেছে এটা। তারপর কলিঙ্গদের বিখ্যাত রাজা খরবেল কোন রাজবংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন? তো চেদি বা মহামেঘবাহন বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন। তারপর রাজা খরবেল কৃতিত্বের কথা কোন বিখ্যাত শিলালিপি থেকে জানা যায়? তো এটা অবশ্যই হাতিগুম্ফা লিপি থেকে জানা যায়। ঠিক আছে, তো এই ছিল 60টি কোশ্চেন পরবর্তী মৌর্য যুগ থেকে। এই কোশ্চেনগুলো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলোকে একটাও মিস করবেন না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এরকমভাবেই পরবর্তী ভিডিওগুলোকে টাইম টু টাইম পাওয়ার জন্য এবং নতুন ভিডিওর একটা নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে। এবং যদি এই ক্লাসটাকে তোমাদের পছন্দ লেগেছে, আমি যে কোশ্চেনগুলোকে পিক করেছি সেগুলো যদি পছন্দ হয়েছে, তাহলে একটা লাইক করে দিও। ঠিক আছে, বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।